সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গত 2 দিন অনেক প্রতিবন্ধকতার মধ্যেও অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করেছি। গতকালকে সাউন্ড সিস্টেমের কিছু প্রবলেম ছিল, এটা আমি নিজেও জানি, কারণ আমার রেগুলার স্টুডিওতে আমি আসলে রেকর্ডিং করতে পারিনি। একটা নির্দিষ্ট জায়গার বাইরে করতে গেলে কিছু সমস্যা, নয়েজ তৈরি হয়। তো যেটার কারণে আসলে সময় দিতে না পারার কারণেই আমি রেগুলার না। তো তারপরে চেষ্টা করছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমরা গতকালকের আলোচনার প্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি 32.94 পয়েন্ট বাজার বেড়েছে। সবচেয়ে আশ্চর্য এবং সুখের ব্যাপার হচ্ছে গতকালকে ভলিউম যেটা বেড়েছিল এর আগের দিনের চাইতে 544 কোটি টাকা, আজকে সেটা 600 কোটি টাকার ঘর পার করেছে। এমনকি সেটা পার করেছে অবশ্যই ব্যাংকের হাত ধরে। ব্যাংকের এই উল্লাস ফলন ছাড়া কোনোভাবে আমাদের যে শক্ত রেজিস্ট্যান্স জোন ছিল বাজার, সেটা আসলে বাধাটা অতিক্রম করতে পারছিল না। আজকে সেটা অতিক্রম করেছে। তো 196টা অ্যাডভান্স করেছে, 156টা ডিক্লাইন করেছে, 44টা আনচেঞ্জড অবস্থায় আছে। বন্ধুরা, চলুন আমরা এখন আমাদের নির্দিষ্ট ইন্ডেক্স আলোচনাটা সেরে ফেলি। ইন্ডেক্সে যে শক্ত বাধা ছিল 5260 থেকে 65 পয়েন্টসের, সেটা আজকে অতিক্রান্ত হয়েছে। এমনকি খুব সিগনিফিক্যান্টলি ভলিউম লেভেলটা পার করেছে। এমনকি সেই ভলিউম যখন গত 3 দিন আজকের আগের 3 দিন যেভাবে ভলিউম বেড়েছিল, সেখানে আমরা অনেকটা অনুমান করেছি যে এবার রেসিস্ট্যান্স ব্রেকআউট হতে যাচ্ছে। তা আজকে ব্রেকআউটের ফলে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি যে আমাদের বাজার দীর্ঘদিনের যে একটা ডাউনফলিং সিচুয়েশনে ছিল, সেটা থেকে আমরা উত্তরণ পেয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে, আগামী দিন থেকে কি মার্কেট তত্তর করে অনেক উপরে উঠে যাবে? এটা ভাবাটাও লজিক্যাল, আবার এটা ভাবাটাও আসলে আনলজিক্যাল, দুটাই আছে। একটাই কারণ হচ্ছে বর্তমান সময়ে এক্স্যাক্টলি জুন ক্লোজিং শেয়ারগুলোর দাম বাড়ার যথেষ্ট পরিমাণে দাম বেড়েছে। এমনকি সবগুলো না বাড়লেও কিছু কিছু শেয়ার বেশ ভালো আমাদেরকে প্রফিট দিয়েছে। এখন আসলে ব্যাংক এবং লিজিং, এটার পাশাপাশি ইন্স্যুরেন্স, যেগুলো ডিসেম্বর ক্লোজিং শেয়ার, সেই শেয়ারগুলো এক্স্যাক্টলি এখন বাড়ার সময়। আমরা সারা জীবন দেখেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে এইসব শেয়ারের দাম বাড়ে। দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ব্যাংক লিজিংয়ের কোম্পানিগুলোর চরম দুর্বল অবস্থার কারণে এই সেক্টরগুলোতে সবাই আসলে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এমনকি যারা বড় বিনিয়োগকারী, তারা কিন্তু ধীরে ধীরে জুন ক্লোজিং থেকে টাকাকে সরিয়ে এনে এই জায়গাগুলোতে ইনভেস্ট করেছে। এটা তারা কিন্তু আরও 1 সপ্তাহ 10 দিন আগ থেকে ইনভেস্ট করছে। আজকে হয়তো এমনও হতে পারে যে আজকে মাত্র শুরু হয়েছে, আবার আগামী দিনই আমরা সেটা বুঝতে পারবো আজকে কি আসলে শুরু হয়েছে নাকি আজকে আসলে শেষ হয়েছে। তো সেটার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে, যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমাদেরকে দেখতে হয়। আর যদি ব্যাংক বাড়ে, তাহলে আমরা হয়তো ব্যাংকের পাশাপাশি আমরা সারা জীবন দেখেছি আইটিকে বাড়তে দেখেছি, ইন্স্যুরেন্সকে বাড়তে দেখেছি, টেক্সটাইলকে বাড়তে দেখতাম। যে কোনো একটা সেক্টর ব্যাংকের সাথে বাড়ে, অনেক সময় মিউচুয়াল ফান্ডও বাড়ে। তো সেটার ক্ষেত্রে আজকে যেমন আইটি বেড়েছে, তারপর ইন্স্যুরেন্সও বেড়েছে। তো কোন দিন কোন সেক্টরটা বাড়ে সেটা একটা দেখার ব্যাপার আছে। আগামী দিন আমাদের বাজার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা হিসাব করলে আমরা যে গতকালকে লাইন চার্ট এঁকে দেখিয়েছিলাম, সেই লাইন চার্ট অনুসারে আমরা যদি দেখি এক্স্যাক্টলি আমাদের এই চ্যানেলটা এইসব জায়গায় যদি আমরা হিসাব করি, তাহলে এটা 5160 পয়েন্টসেই কিন্তু বাজার প্রথম অতিক্রান্ত হয়েছিল। তো সে অতিক্রান্ত থেকে সামান্য একটু রিটেস্ট করেছে, তারপর আবার স্লোলি বেড়েছে, সেখানে একটু রিটেস্ট করার চেষ্টা করেছে, এখন আবার বেড়ে গেছে। তো সেটা অনুসারে এক্স্যাক্টলি রেসিস্ট্যান্স লেভেল বা আমরা যাই বলি না কেন, রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে আরও আগে। এখন এখানে একটা রিটেস্টের ব্যাপার আছে। সেই রিটেস্টটা আগামী দিন অনেকটুকু বেড়েও এখানে হতে পারে,
অথবা আগামী দিন এখান থেকেও হতে পারে, অথবা এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা আছে সেটা টাচ করেও হতে পারে। তো আমরা চাইবো বাজার তার নির্দিষ্ট পরিমাণ সুইং টেস্ট করে করে যেন উপরের দিকে যায়, সেটা হবে বাজারের সৌন্দর্য। আর সেক্টর ওয়াইজ যখন মুভমেন্ট তৈরি হবে তখন আমরা আরও বেশি প্রত্যেকে লাভবান হব। তো সেক্ষেত্রে ওই জায়গাটার জন্য আসলে আমাদের অপেক্ষার পালা আছে। তো এক্স্যাক্টলি আমরা হিসাব করলে ক্যান্ডেল ওয়াইজ আজকে প্রথম ব্রেকআউট করেছে বাজার, দীর্ঘদিনের যে প্রতিবন্ধকতা সেটাকে অতিক্রান্ত করেছে। তো এখন আমাদের সামনে বাধা হচ্ছে 5370 থেকে একেবারে 5400 পর্যন্ত। তো এর আগে আমাদের তেমন কোনো বাধা নাই আমরা বলবো, তো বাধা থাকলেও সেটা খুবই ছোট। তো সেই বাধাগুলোতে হয়তো ছোটো ছোটো কারেকশান হবে, কারেকশান হয়ে সেক্টর ওয়াইজ মুভমেন্ট করবে, তাতে আমরা সবাই উপকৃত হব। আপাতত যদি কারেকশানও হয় তাহলে আমাদের 5235 পয়েন্টস আমরা আজকে যেটা নতুনভাবে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, আর রেসিস্ট্যান্স জোনটা একটু আগে যেটা বললাম 5370 থেকে 5400 পয়েন্টস। তো আমাদের এখানে একটা লম্বা জায়গা আছে যেটা 10-20 পয়েন্ট করে বাড়লেও আমরা মোটামুটি বাজারকে আরও কিছুদিন উত্থানে দেখতে পারি। কিন্তু সাবধানের মাইন্ড নেই, একটাই কথা, সেটা হচ্ছে রমজান প্লাস সপ্তাহ শেষ, এই কথাগুলো মাথায় রাখতে হবে। সামনে আবার রবিবারেরও একটা হিসাব কিতাব রয়ে গেছে আমাদের সামনে। তো সব কিছু হিসাব রেখে আমরা ট্রেড করব, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এটার পাশাপাশি আমরা গত কয়েকদিন কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দিয়েছি। একটা হচ্ছে মালিকরা আমরা বলেছিলাম, আপনারা পরশুদিন বা গতকালকের ভিডিওটা আবার চেক করবেন, যে জায়গাটার রেজিস্ট্যান্স পার করতে পারলে এন্ট্রি নেওয়ার জন্য জিপিএইচ ইস্পাত, ইফাদ অটো এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই ধরনের অ্যানালাইসিস ছিল। নাভানা ফার্মা আমাদের প্রত্যাশিত জায়গায় আসলে যায়নি। নাভানা ফার্মা যেখানে যাওয়া উচিত ছিল সেখানে আজকে ব্যাংক বাড়ার কারণে যেতে পারেনি। যেমন রেজিস্ট্যান্স লেভেলটা আমি ড্র করেছি 55-56 পর্যন্ত আসলে এটা রেজিস্ট্যান্স ছিল, তো তার আগে আজকে কারেকশন করেছে তার অর্থ এই নয় যে আর বাড়বে না, তবে ভলিউম কিছুটা কম হয়েছে। যেহেতু ব্যাংক লিজিং বাড়াতে সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এই শেয়ারগুলো আসলে আর দাম বাড়বে কি না। তো সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই মাইল ফলকটা পার্ট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এন্ট্রিতে যাব না। তবে এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই ছোটো জায়গার মধ্যে এক্স্যাক্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করাটা অনেক ডিফিকাল্ট। এক্ষেত্রে যদি আমরা ট্রেন্ড লাইনও ড্র করি তাহলে এটাকে যদি কারেকশানও হয়, ব্যাংক যদি বাড়ে, সেক্ষেত্রে কতটুকু আসতে পারে সেটা হলো এই যে সাপোর্ট এরিয়া ড্র করে রেখেছে 48 টাকা, তারপরে এরপরে খুব বেশি হলে 47 পর্যন্ত একটা কারেকশানের একটা সুযোগ থাকে, আর বাড়লে তো 55-56 একটা রেজিস্ট্যান্স রয়ে গেছে। তো এই জায়গাগুলো হিসাব রেখে এটাতে ট্রেড করতে হবে। আর ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা বলেছি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু এক্স্যাক্টলি আপনাদেরকে পরশুদিন অ্যানালাইসিস দেখালেও আমি কিন্তু যদি পরশুদিনও কেউ যদি এন্ট্রি নেন সেক্ষেত্রে আজকে প্রফিট টেকিং করে বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ গেছে, এটা একটা ব্যাপার। আর কেউ যদি এন্ট্রি নিয়েও থাকেন সেটা হবে ভুল এন্ট্রি, এটা কারণ আমি এন্ট্রি নিতে বলিনি এটাতে। আমি একটাই কথা বলেছি, এই রেজিস্ট্যান্সটা যদি পার করতে পারে দেন এন্ট্রি। আজকে পার করেছে ঠিক সত্যি, ভলিউমও করেছে, কিন্তু ক্যান্ডেলের প্যাটার্নটা সুবিধা করেনি। যেই জায়গাটা ডিক্লারেশনের পরে কারেকশন করেছে 53 টাকা থেকে একেবারে 46 টাকা 30-40 পয়সা পর্যন্ত, সেই জায়গাটাই আসলে আজকে ফিল আপ করে দিয়েছে। তো ধৈর্য থাকলে বা অ্যানালাইসিস উপর বিশ্বাস রাখলে টাকা কখনো মাইট যায় না, সেটার প্রমাণ কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই ক্ষেত্রে আমরা যারা আমাদের স্টুডেন্টদের যে গ্রুপটা আছে সেখানে কিন্তু এই দুইটা ক্যান্ডেলের পরেই আমরা বুঝেছি, এমনকি সেই জায়গাগুলোতে এন্ট্রি ছিল, আজকে ভালো প্রাইসে এক্সিটও ছিল। তো এটা হচ্ছে ছোটোখাটো, এই জায়গাগুলো প্রত্যেকে আসলে ধরতে পারবে না, ধরার ক্যাপাসিটি থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ অ্যানালাইসিস জানলে সে লোতে এন্ট্রি নিতে পারবে। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ব্রেকআউট ছাড়া এন্ট্রি নিলে ধরা খাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি ক্রিস্টাল নিয়ে বলছি যে ক্যান্ডেলটা হয়েছে সেটা হয়তো একটা সাময়িক কারেকশানের জন্য হতে পারে,
এটা ফান্ডামেন্টালি যত স্ট্রং সেই হিসেবে এটার প্রাইস আসলে বাড়েনি। তো এটার এন্ট্রি পয়েন্টস এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনটা হলেও আমার মতে 52-53 পরে এন্ট্রি নেওয়াটা খুবই লজিক্যাল। আর এটা ছাড়া গতকালকে আমি ফ্রেশ 2টা শেয়ারের এন্ট্রি দিতে বলেছিলাম। একটা হচ্ছে আইটি সেক্টর। তো গতদিন আমি আইটি সেক্টর অ্যানালাইসিসটা দিয়েছিলাম, এটা আপনারা জানেন। আইটি সেক্টরটা এখনও ওই লেভেলে যায়নি। আইটি সেক্টর ব্রেকআউট করতে পারেনি, আজকে ভালো বাড়ার পরে ব্রেকআউট হয়নি এখনও। তো এই রেসিস্ট্যান্স এরিয়াটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটা কিন্তু অনেক দূরে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো এই রেসিস্ট্যান্সটা পার করলে তখন আমাদের এন্ট্রি নেওয়া উচিত। আর আজকে যে ভলিউম করেছে এটা আগামী দিন রেসিস্ট্যান্সটা ব্রেকআউট করে ফেলবে, এটা আমার প্রত্যাশা। আমরা আরও 2টা শেয়ার গতকালকে আইটিতে দিয়েছিলাম। একটা হচ্ছে আইটিসিটার আজকে 60 পয়সা বেড়েছে মাত্র, যদিও এটার ছোট ছোট বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতে পারলে আরও ভালো করবে। এক্সাক্ট এন্ট্রি কিন্তু এটার 39 বা 40 টাকার উপরে হলেও এই ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু আমরা প্রফিটগুলো নিতে পারি। তো যারা গতকালকের ভিডিও দেখে আজকে এন্ট্রি নিয়েছেন আমি বলবো তাদের ক্ষেত্রেও পারফেক্ট, এটা বাড়বে, খুব শিগগিরই বাড়তে পারে। আরেকটা হচ্ছে আমরা অগ্নি সিস্টেমকে দিয়েছিলাম। অগ্নির ক্ষেত্রে গতকালকে যে পরিমাণ ভলিউম দেখেছে আজকে প্রায় দ্বিগুণ পরিমাণ ভলিউম করেছে, সেই তুলনায় প্রাইস কিন্তু অতটা বাড়েনি। তো প্রাইস না বাড়লেও যেভাবে ক্যান্ডেলস্টিক করেছে একদম আমাদের অতি সম্প্রতি যে জায়গাটা এই স্টকটা বেড়েছিল সেটা পুরোটাকে আজকে ব্রেকআউট করেছে। সেই ব্রেকআউট পয়েন্টসটা আপনাদেরকে নির্ধারণ করে দিতে পারি আমি। যেমন এর আগে সুইং ছিল এটা 28 টাকা 35 পয়সা, আজকে 28 টাকা 90 পয়সা। তো এটা একটা খুব শর্টলি জায়গায় রেসিস্ট্যান্স। আর এটা ছাড়াও আরও ছোটোখাটো যে রেসিস্ট্যান্সগুলো ছিল সেগুলো সবগুলোই অতিক্রান্ত হয়েছে আরও আগে, যে কারণে আমি গতকালকে এই শেয়ারটা আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছি সুযোগ বুঝে এন্ট্রি নেওয়ার জন্য। তো সেই এন্ট্রি পয়েন্টস অনুসারে কিন্তু আজকে এটা বাড়ছে, এটা ভালো। আর এটার রেসিস্ট্যান্স আসলে 32-33-এর আগে না। তো এখন যে ভলিউম করেছে আগামীকালকে যদি হল্টেটও হয় এসব শেয়ার আমরা অবাক হব না। তো এই ক্ষেত্রে 32 টাকা পর্যন্ত আমাদের টার্গেট আছে। আমরা যদি আগামী দিনও এন্ট্রি নিই সেই ক্ষেত্রে অবশ্যই স্টপ লস 27 টাকা 50 পয়সা রেখে আপনাকে স্টপ লস নির্ধারণ করে শেয়ারটাতে এন্ট্রি নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।